একটি বহুতল বিল্ডিং বা ইমারতের ভিত যদি দুর্বল হয়ে পড়ে, সেটা ওপর থেকে যতই আপনি প্লাস্টার করুন, ভালো করে রং করুন, মেরামত করুন না কেন, সেই বিল্ডিং বা ইমারত কিন্তু বেশি দিন টিকবে না। একটা সময় পর তা হুড়মুড়িয়ে দেখছেন ভেঙে যাবে। ঠিক তেমনই আমাদের শরীর নামক যে বিল্ডিং বা ইমারত রয়েছে, তা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে আমাদের দুটি পায়ের ওপর এবং আমাদের হাড় জয়েন্টগুলোর ওপরে নির্ভর করে। যদি আপনার পায়ের হাড়গুলো ভেতর থেকে ক্ষয় হতে শুরু করে এবং আপনার হাঁটুর জয়েন্টের কার্যক্ষমতা ধীরে ধীরে যদি হ্রাস পায়, তবে দেখবেন যে আপনি মাত্র দুপা হাঁটার পরেই হাঁপিয়ে যাচ্ছেন, তীব্র ব্যথায় আপনার কপাল কুঁচকে যাচ্ছে। ইনফ্ল্যামেশন বা প্রদাহার কারণে দেখছেন আপনার হাঁটুতে ফোলাভাব আসছে, লাল হয়ে থাকবে, এমনকি মাঝে মধ্যে দেখবেন যে পায়ে কম্পনও অনুভূত হচ্ছে এবং পা দুর্বল লাগছে। এবং এই পুরো সমস্যাগুলো আপনাকে কিন্তু বাড়ির চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে দেয়। বাইরে বেরোতে আপনি পারবেন না, হাঁটাচলা করতে পারবেন না ভালোভাবে, এবং আপনার ডেলি লাইফে অবশ্যই হ্যাম্পার হবে। আমাদের সমাজে বিশেষ করে যাদের বয়স 50 বছর বা 60 বছর বা পেরিয়ে গেছেন এই বয়স, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যায়। যখন পা দুর্বল হয়ে যায়, তখন প্রতিদিনের সাধারণ কাজ, যেমন একটু বাজারে যাওয়া, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, বাথরুমে যাওয়া, বাথরুমে বসা, প্রত্যেকটা স্টেপ আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। কারণ তখন আপনার পা আর আপনাকে কিন্তু সায় দিচ্ছে না। আপনার পায়ের ব্যথা প্রতিনিয়ত আপনাকে ইশারা করে যে আপনার শরীরের স্বাভাবিক সচলতার দিন ফুরিয়ে আসছে ধীরে ধীরে। কিন্তু এখানে আমাদের একটা মস্ত বড় ভুল ধারণা রয়েছে সমাজের মধ্যে। অধিকাংশ মানুষই ভাবেন 50 বছর বা 60 বছর বয়স হয়ে গেল মানে হাড়ের ক্ষয় তো হবেই, হাঁটুর ব্যথা তো স্বাভাবিক, এটা তো বয়সের ইঙ্গিত দেখা দিচ্ছে। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বয়স বাড়লেই যে আপনাকে বসে পড়তে হবে, বিছানায় শয্যাগত হয়ে গেলেন, এমন ব্যাপারটা না। হাঁটুর ব্যথাতে পঙ্গু হয়ে থাকতে হবে এইরকমও বিষয় নয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই হাড়ের ক্ষয় এবং হাঁটু ব্যথার পিছনে তিনটি প্রধান কারণ লুকিয়ে থাকে। প্রথমত, আমাদের পায়ের সঠিক উপায়ে রক্ত সঞ্চালন বা ব্লাড ফ্লোটা ঠিকঠাক না হওয়া। দ্বিতীয়ত, হাড়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কিছু মিনারেলস, ভিটামিন এগুলোর অভাব। ক্যালসিয়ামের মারাত্মক অভাব। তৃতীয়ত হচ্ছে আমাদের ভুল লাইফস্টাইল, জীবনযাত্রা এবং ডায়েট। প্রাচীন চিকিৎসা বিজ্ঞানে বলা হয়ে থাকে যে একজন মানুষের মৃত্যু শুরু হয় তার পা থেকে নাকি। অর্থাৎ আপনার পা যত বেশি দুর্বল হবে, তত আপনি মৃত্যুর কাছাকাছি যাবেন। আজকের এই ভিডিওতে এই ব্যাপারেই আপনাদের সঙ্গে আলোচনা করব এবং 5টা সুপার ফুডের কথা বলবো, যা সম্পূর্ণ প্রাকৃতিক, ঘরোয়াভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং বিজ্ঞানসম্মত। আপনি যদি সঠিক নিয়মে আপনার ডায়েটের মধ্যে এই খাবারগুলোকে অন্তর্ভুক্ত করতে পারেন, তবে আপনার বয়স 50 হোক কি 60 হোক, আপনার পায়ের হাড় কিন্তু একদম মজবুত থাকবে গ্রানাইটের মতো। যে মানুষটি হয়তো আজকে ব্যথার চোটে উঠতে বসতে পারছেন না, তিনিও দেখবেন সোজা হয়ে দাঁড়াচ্ছেন, হাঁটাচলা করছেন, আবার কাজকর্ম করতে পারছেন। এবং ভিডিওর একেবারে শেষে আমি আপনাদের একটি ম্যাজিক্যাল ঘরোয়া রেমেডির কথা বলবো, যেখানে মাত্র আপনার দরকার 1 গ্লাস হালকা গরম জল, তার সাথে চালের দানার মতো একটা ছোট্ট জিনিস মেশাতে হবে। সেটা কি জিনিস ভিডিওর শেষে জানাবো অবশ্যই। যা খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মাত্র 15 দিনে পূরণ হতে পারে। তাই ভিডিওটির 1 সেকেন্ডও মিস না করে একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খাবারগুলোর সম্পর্কে জানার আগে আমাদের অত্যন্ত সহজ ভাষায় বুঝে নিতে হবে একটু যে আমাদের হাড়ের ভেতরে এবং হাঁটুর জয়েন্টে আসলে কি ঘটে, যার কারণে এই তীব্র ব্যথা সৃষ্টি হয়। আপনি যদি গোড়ার কারণটি না বোঝেন, তবে কোনো সমাধানই স্থায়ী থাকবে না। আমাদের দুটি হাড় যেখানে এসে মিলিত হয়, তাকে আমরা বলে থাকি জয়েন্ট বা অস্থিসন্ধি। যেমন ধরুন আমাদের হাঁটু, এই হাঁটুর জয়েন্টের ওপরের ভাগে এবং নিচের অংশে হাড়ের মাথায় একটা নরম পিচ্ছিল সাদা রঙের আস্তরণ থাকে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষাতে বলা হয় কার্টিলেজ বা তরুণাস্থি। এই কার্টিলেজের মূল কাজ হলো কুশনের মতো ইউজ করা। আপনি যখন হাঁটেন, দৌড়াচ্ছেন, কাজ করছেন, উঠছেন, বসছেন, তখন এটি হাড়ের ওপরে কোনো সরাসরি আঘাত লাগতে দেয় না। এর পাশাপাশি জয়েন্টের পুরো পাশে একটা আস্তরণ থাকে পাতলা, যাকে সাইনোভিয়াল মেমব্রেন বলা হয়, এবং এই মেমব্রেনের মধ্যে এক ধরনের তরল পিচ্ছিল উপাদান থাকে, যাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। সাধারণ ভাষায় আপনি একে হাঁটুর গ্রিস বা মোবিলের মতো বলতে পারেন। তাহলে এখন সমস্যাটা কোথায় হয় সেটা মনোযোগ দিয়ে শুনুন। বয়স বাড়ার সাথে সাথে অথবা শরীরের সঠিক পুষ্টির অভাবের জন্য যখন এই সাইনোভিয়াল ফ্লুইড বা এই গ্রিস বা মোবিল জাতীয় পদার্থটি শুকনো হতে শুরু করে, তখন কার্টিলেজ তার আর্দ্রতা এবং স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে। ফলে কার্টিলেজটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, যাকে আমরা অস্টিও আর্থাইটিসের সমস্যাতে দেখতে পাই। যখন হাড়ের এই কার্টিলেজটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তখন হাঁটুর উপরের হাড় এবং নিচের হাড় যেটা রয়েছে, সেগুলো কিন্তু সরাসরি ঘর্ষণ হতে থাকে। জয়েন্ট স্পেস ন্যারো হয়ে যায়। এই ঘর্ষণের ফলে হাড়ের কোনায় ছোট ছোট ছুঁচালো হাড় গজিয়ে ওঠে, যাকে মেডিকেলের ভাষাতে অস্টিওফাইট বা বোন স্পারও বলা হয়ে থাকে।
এবার ভাবুন হাড়ের ভেতরে যদি এই ছোট ছোট ছোঁচালো অবস্থা তৈরি হয় তাহলে হাঁটাহাঁটি করার সময় আপনার কতটা ব্যথা যন্ত্রণা হতে পারে। এর সাথে সাথে বয়সের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যোগ হয়, সেটা হলো অস্টিওপোরোসিস। আমাদের হাড় কিন্তু কোনো মৃত পাথর বা জড়বস্তু নয়, এটা একটা জীবন্ত টিস্যু। আমাদের শরীরে প্রতিনিয়ত পুরনো হাড় ক্ষয় হচ্ছে এবং নতুন হাড়ের উপাদান তৈরি হচ্ছে। কিন্তু 50 বছর বয়সের পর, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে মেনোপজের পর হাড় ক্ষয়ের গতি তো বেড়েই যায় এবং নতুন করে যে হাড় তৈরি হওয়ার ব্যাপার সেটাও কিন্তু ধীর গতির হয়ে যায়। এবং এর প্রধান কারণ হলো শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন D3 এইগুলো চরম ঘাটতি। এর ফলে হাড়ের ভেতরের ঘনত্ব কমে যায় এবং হাড় স্পঞ্জের মতো ঝাঁঝরা হয়ে যায়। এবং হাড় ক্ষয়ের এই পুরো প্রক্রিয়াটাকে আরও দ্রুততার সঙ্গে করে আমাদের শরীরে রক্তের ফ্লো বা সংবহনতন্ত্রটা কেমন রয়েছে। আমাদের হাড়ের কোষগুলোকে বাঁচিয়ে রাখতে যেখানে ধরুন ক্যালসিয়াম তাড়াতাড়ি পৌঁছানোর দরকার, সেখানে রক্তই হলো সেই কুরিয়ার সার্ভিস, অর্থাৎ তার মাধ্যম দ্বারাই যায়। আপনাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝালে সুবিধা হবে। ধরুন একটা বড় বিয়ে বাড়ি চলছে, সেখানে খাবার পরিবেশন করার জন্য 10 জন ক্যাটারিং বয় বা পরিবেশক আছেন। এখন হঠাৎ করে যদি সেখানে 5 জন যে পরিবেশক আছেন কমে যায়, তাহলে খাবার টেবিলে যেরকম চরম বিশৃঙ্খলা তৈরি হবে, অনেকে খাবার পাবেন না। ঠিক তেমনই আপনার পায়ের দিকের রক্ত সঞ্চালনটা ঠিকঠাক না থাকার কারণে পায়ের তলার অংশের দিকে কিন্তু আপনার পুষ্টি খাবারও ঠিকঠাক পৌঁছচ্ছে না। ফলে জয়েন্টের কোষগুলো ধীরে ধীরে পুষ্টিহীনতায় শুকিয়ে মরতে থাকবে, সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে এবং মাংসপেশিগুলো তার স্বাভাবিক যে টোনাসিটি সেটা হারিয়ে ফেলে। তাই আমাদের এমন একটি সমাধান দরকার যা একই সাথে হাড়ের ভেতরের ক্যালসিয়াম এবং মিনারেলের ঘনত্ব বাড়াবে, জয়েন্টের প্রদাহ ইনফ্লামেশন কমাবে এবং পায়ের রক্ত সঞ্চালনকেও বহুগুণ বাড়িয়ে দেবে। চলুন এবারে সরাসরি চলে যায় সেই 5টি সুপারফুডের দিকে। প্রথম হলো অঙ্কুরিত কাঁচা ছোলা। এটা আমাদের সবার বাড়িতেই থাকে এবং সবারই পরিচিত, তবে এটি খাওয়ার একটি বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে, তবেই এর আপনি বেনিফিট পাবেন। আপনি যদি হাড়ের শক্তি এবং পায়ের জোর ফেরত পেতে চান তবে আপনাকে এটি অঙ্কুরিত অবস্থাতেই খেতে হবে। ছোলার মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় উদ্ভিজ প্রোটিন, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং বোন বিল্ডিং ক্যালসিয়াম। এছাড়াও এতে রয়েছে ভিটামিন B6 এবং ফোলেট। যখন আপনি ছোলাকে ভিজিয়ে অঙ্কুরিত করেন তখন এর ভেতরে থাকা ফাইটিক অ্যাসিড নষ্ট হয়ে যায়, যার ফলে এর ভেতরে থাকা মিনারেলসগুলো আমাদের শরীরে খুব সহজেই শোষিত হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে এটি আমাদের পায়ের সার্কোপেনিয়া বা বয়সজনিত মাংসপেশির যে দুর্বলতা বা মাংসপেশি শুকিয়ে যাওয়ার যে সমস্যা সেটাকে নির্মূল করে এবং পায়ের রক্ত সঞ্চালনকে আরও ভালো করতে সাহায্য করে। রোজ রাতে 1 মুঠো কাঁচা ছোলা ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন, সকালে দেখবেন সেটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। যদি সম্ভব হয় এটাকে কাপড়ে বেঁধে আরও 1 দিন রাখুন যাতে ছোট ছোট অঙ্কুর বের হয়। এবার এই ছোলার সাথে কিছুটা গাজর কুচি, সামান্য বিট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অর্ধেক পাতিলেবুর রস এবং 1 চিমটে সন্ধক লবণ মিশিয়ে একটা চাট বা স্যালাড আকারে আপনি বানিয়ে খেতে পারেন। প্রতিদিন সকালে ব্রেকফাস্ট হিসাবে এটা চিবিয়ে খান, মাত্র 10 দিনের মধ্যে কিন্তু আপনি পরিবর্তন বুঝতে পারবেন। আমাদের দ্বিতীয় উপাদান হলো সাদা তিল। আমাদের সমাজে একটা বড় ভ্রান্ত ধারণা রয়েছে যে ক্যালসিয়ামের প্রধান উৎসই হলো দুধ, দুধের মধ্যেই নাকি সব থেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন 100 গ্রাম গরুর দুধে যেখানে মাত্র 120 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, সেখানে মাত্র 100 গ্রাম সাদা তিলের মধ্যে প্রায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। অর্থাৎ দুধের চেয়ে প্রায় 8 গুণ বেশি ক্যালসিয়াম আপনি সাপ্লাই পাবেন। তবে শুধু সাদা তিলে যে ক্যালসিয়ামই রয়েছে তা না, এতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, কপার এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে থাকা সিসামিন এবং সিসামোল নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হাঁটুর কার্টিলেজ ক্ষয় হওয়া থেকে রোধ করে, সাইনোভিয়াল ফ্লুইড বা যে গ্রিস বা মোবিল রয়েছে সেটাকে পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং হাঁটুর মধ্যে মাঝে মধ্যে দেখবেন কটকট আওয়াজ, ক্র্যাকলিং সাউন্ড, সেটাকে বন্ধ করতে পারে। প্রতিদিন সকালে 1 থেকে 1.5 চামচ সাদা তিল নিন। একটা শুকনো কড়াই বা প্যানে তেল ছাড়া এটাকে অল্প আঁচে 1 থেকে 2 মিনিট একটু ভেজে ফেলুন, মানে ড্রাই রোস্ট করতে হবে। এবার এটি খাওয়ার চমৎকার দুটো পদ্ধতি আছে। প্রথম হচ্ছে প্রতিদিন দুপুরে বা রাতে খাবার খাওয়ার 1 ঘন্টা পর এই তিল মুখে নিয়ে খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খান। চিবিয়ে একদম তরল বা লিকুইডের মতো বানিয়ে ফেলতে হবে, তারপর গিলে ফেলুন এবং সামান্য ঈষদুষ্ণ একটু জল খেতে পারেন। মনে রাখবেন এটা কিন্তু খালি পেটে খাবেন না। আরেকটা পদ্ধতি হচ্ছে এই রোস্টেড সাদা তিলকে আপনি একটা কাঁচের জারের মধ্যে রেখে দিন এবং তার আগে এটাকে হালকা গুঁড়ো করে নেবেন। এবারে রাতে আপনি যদি রুটি খান তাহলে আটার সঙ্গে এটাকে অল্প করে মিশিয়ে দিতে পারেন, তাহলে এটা কিন্তু আপনার পরিবারের সবার জন্যই ব্যবহার করতে পারবেন। আমাদের তৃতীয় উপাদান হলো কুমড়োর বীজ, পামকিন সিড। অনেকেই ভাবেন হাড়ের জন্য শুধু ক্যালসিয়াম হলেই যথেষ্ট, কিন্তু মেডিকেল সায়েন্সে তা বলছে না। শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে আপনার ম্যাগনেসিয়াম না থাকে তবে আপনি যতই ক্যালসিয়াম খান না তা হাড়ের ভিতরে সঠিকভাবে প্রবেশ করতে পারবে না। ক্যালসিয়ামকে হাড়ের মধ্যে লক করার চাবিকাঠি হলো ম্যাগনেসিয়াম। এক্ষেত্রে কুমড়োর বীজ হলো প্রাকৃতিকগতভাবে একদম সেরা ম্যাগনেসিয়ামের সোর্স।
সোর্স। এছাড়াও এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা আপনার রক্তনালীগুলোকে ডায়ালেট করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনকে ভালো করে। এবং এর মধ্যে রয়েছে জিঙ্ক, যেটা হাড়ের যে কোলাজেন টিস্যু রয়েছে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে। আরেকটা বোনাস আপনি পয়েন্ট পেতে পারেন, কুমড়োর বীজের মধ্যে থাকে ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামাইনো অ্যাসিড, যা শরীরে গিয়ে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোনে রূপান্তরিত হয়। তাই এটা আপনার মস্তিষ্ককে শান্ত করতে এবং রাতে গভীর এবং ব্যথাহীন ঘুম দিতে সাহায্য করবে। খাওয়ার নিয়ম কি? সাদা তিলের মতোই কুমড়োর বীজকে হালকা রোস্ট করে নেবেন। প্রত্যেক দিন বিকেলবেলা বা সন্ধ্যের সময় 1 টেবিল চামচ কুমড়োর বীজ এমনি চিবিয়ে খেতে পারেন, সঙ্গে কিছু একটু জল নিতে পারেন, অথবা এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে পাউডার ফর্মে নিয়ে আসুন। প্রতিদিন সকালে যদি আপনি ডাল, ওটস বা স্যুপ বা যে কোনো ব্রেকফাস্ট খাচ্ছেন তার উপরে গুঁড়োটা ভালো করে ছিটিয়ে নিয়ে খেতে পারেন। আমাদের চতুর্থ উপাদান হলো সজনে পাতা বা মরিঙ্গা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু একে কিন্তু মিরাকেল ট্রি বলেছে এবং এটা আমাদের বাড়ির আশেপাশে প্রায় প্রত্যেকেরই রয়েছে। দেখা যাচ্ছে যে সজনে পাতাতে কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি এবং কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম এবং দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। তার সঙ্গে সঙ্গে এটা প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসেবেও কাজ করে। এর মধ্যে থাকা আইসোথিয়াসায়োনেট নামে একটি যৌগ হাঁটুর মধ্যে পুরনো ক্রনিক ইনফ্লামেশন, ব্যথা যন্ত্রণা প্রদাহকে কমাতে হেল্প করে। আর্থাইটিস রোগীদের জন্য কোনো দামি পেন কিলারের থেকে কিন্তু এটা কম নয়, এর এতটাই কার্যকারিতা রয়েছে। যখন সজনে পাতার মরশুম থাকে তখন টাটকা সজনে পাতা তুলে এনে শাক হিসেবে যেরকম রান্না করে খান সেটা খেতে পারেন, ডালের সাথে মিশিয়ে খেতে পারেন। সপ্তাহে 3 থেকে 4 দিন থাকলেই আপনার জন্য যথেষ্ট। আর সারা বছর খাওয়ার জন্য সজনে পাতা তুলে আনুন, ভালো করে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর একদম কড়া রোদে না, অল্প একটু রোদে বা যেখানে ছায়া আছে সেই জায়গাতে শুকনো করে নিন। ডিরেক্ট রোদে, একদম কড়া রোদে শুকোবেন না, তাহলে পুষ্টিগুণ চলে যাবে। শুকিয়ে যাওয়ার পর মিক্সিতে একে পেশাই করে নিন এবং পেস্ট আকারে বানিয়ে ফেলুন। দেখবেন এটা কিন্তু একটু যদি শুকনো অবস্থায় করেন তাহলে পাউডার ফর্মে আসবে এবং সেটাকে একটা কাঁচের জারে রেখে দিন। প্রত্যেক দিন সকালে 1 কাপ বা 1 গ্লাস জল নিতে পারেন, অথবা আপনি 1 বাটি টক দইয়ের সঙ্গেও এটাকে 1 চামচ মিশিয়ে খেতে পারেন প্রত্যেক দিন। আমাদের পঞ্চম উপাদান হলো শুকনো আদা এবং হলুদ। 50 থেকে 60 বছর বয়সের পর হাঁটুতে যে তীব্র ব্যথা যন্ত্রণা, ফোলা তৈরি হয়, এই আদা এবং হলুদ সেটাকে নির্মূল করতে সাহায্য করবে। আদার মধ্যে রয়েছে জিঞ্জারল নামে একটি উপাদান, হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন। এই দুটি শক্তিশালী বায়োঅ্যাক্টিভ উপাদান থাকার জন্য মডার্ন রিসার্চ বলছে যে কারকিউমিন আমাদের প্রদাহ সৃষ্টিকারী এনজাইম যেগুলো রয়েছে কক্স-2 তাদেরকে ব্লক করতে সাহায্য করে, যেটা হুবহু আপনার বাজারে অ্যালোপ্যাথিক পেন কিলার বা NSAIDর যে ওষুধগুলো রয়েছে তাদের মতনই কাজ করে, যার জন্য এটা হাঁটুর ফোলাভাব, লালচে ভাব এগুলোকে দূর করতে সাহায্য করে। আদা আপনি কিভাবে খাবেন? প্রত্যেক দিন সকালবেলায় 1 টুকরো আদা নিন, সেটাকে ভালো করে থেতো করে নিন, তারপর সেটা জলে একটু ফুটিয়ে নিন গরম জলে, তারপর সেই জলটাকে ঠান্ডা করে আস্তে আস্তে সেটা পান করতে পারেন। হলুদের ব্যবহারের জন্য প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম গরুর দুধ নিন এবং তাতে 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। রাতে এটা এইভাবে পান করলে সকালে দেখবেন হাঁটুর মধ্যে আড়ষ্টতা অনেকটাই কমে গেছে। এবারে জানাবো একদম যেটা জানিয়েছিলাম যে শেষে একটা উপাদান বা ঘরোয়া একটা রেসিপি যেটা আপনারা বানাতে পারবেন, আপনাদের যেটা কাজে লাগবে। এক্ষেত্রে দরকার আপনার খাবার যে চুন, সেই চুন লাগবে, যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ দেখবেন পানের ক্ষেত্রে যে চুনটা ইউজ হয় এটা কিন্তু খাঁটি ক্যালসিয়ামের একটা দুর্দান্ত উপাদান। কিন্তু মনে রাখবেন চুন যেন অতিরিক্ত বেশি না হয়, তাহলে শরীরের ক্ষতি হতে পারে। কতটা লাগবে? একটা চালের দানা বা একটা গমের যে দানা সেই পরিমাণটুকু চুন হলেই যথেষ্ট। এর সঙ্গে লাগবে 1 গ্লাস কুসুম জল, অথবা ফলের রস ইউজ করতে পারেন, ঘোলও ইউজ করতে পারেন। এই যে কোনো উপাদানের সঙ্গে আপনি ওই ছোট্ট একটি চালের দানার মতো চুনকে মিশিয়ে ফেলুন ভালো করে, তারপর সেটাকে পান করুন। এটা 15 দিন খেলেই দেখবেন ক্যালসিয়ামের একটা ভরপুর সাপ্লাই আপনার মধ্যে হচ্ছে। সুতরাং আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের আশা করি ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।